এটা ফার্স্ট, তার মানে নাম্বার সিস্টেম তাহলে কমপ্লিট হয়ে গেল তোমাদের। এবার যেটা আসবো এটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার 6 নম্বর শুরু করব। 6 নম্বর চ্যাপ্টার গড় ও বয়সের সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, মানে যেটা ইংলিশে বলা হয় গড় মানে অ্যাভারেজ অথবা এজ রিলেটেড প্রবলেম, এজ রিলেটেড প্রবলেম। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন, চলো শুরু করো, দেখি তোমরা নিজেরা আগে চেষ্টা করো তারপরে আমি যাচ্ছি। করো দেখি এই কোশ্চেনটা। আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো বলেছে, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে বলেছে মায়ের বয়স ও কন্যার বয়সের পার্থক্য 21 বছর। দেখো এটা মাথায় রাখবে, বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না, কখনো পরিবর্তন হবে না। মা আর মেয়ের বয়সের পার্থক্য 21 বছর, মানে সে যার বয়স যত বছরই হোক না কেন তাদের পার্থক্য 21 বছরই থাকবে। এটা মাথায় রেখে দিও, ঠিক আছে, যে কোনো জায়গায়। তো বলেছে দুজনের বয়সের গুণফলের, মানে যদি এইরকম কোশ্চেনে যদি আমি একটাকে এক্স ধরি, আহ ধরলাম মেয়ের বয়স বা কন্যার বয়স যদি আমি এক্স বা এক্স যদি ধরি কন্যার বয়স বা মেয়ের বয়স এক্স, তাহলে আরেকটার বয়স কত হবে? 21 প্লাস এক্স, তাই না? তো এই ক্ষেত্রে যদি এরকম ভাবে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি বলেছে, দুজনের বয়সের গুণফলের এত অংশ, দুজনের বয়সের গুণফল মানে এক্স ইন্টু 21 প্লাস এক্স, তাহলে এদের গুণফলের 1/12 অংশ, মানে এর ইন্টু 1/12 মানে এত অংশ মায়ের বয়সের থেকে 18 বছর কম। এটা হচ্ছে মায়ের, এটা যেটা হবে সেটা মায়ের বয়স, মায়ের বয়স আমি কত ধরেছিলাম 21 প্লাস এক্স, 21 প্লাস এক্স থেকে বিয়োগ করলে কত বেরোবে? 18 বেরোবে। এই সমীকরণটা তোমাদের সলভ করতে হবে, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যেটা বেরোবে সেখান থেকে বেরিয়ে যাবে। এখানে মেয়ের বয়স ধরলাম, এখানে মায়ের বয়স ধরেছিলাম। ঠিক আছে, তো মেয়ের বয়স তো ছোটই হবে, ওই জন্য মায়ের বয়স তো 21 প্লাস এক্স ধরে নিয়েছিলাম, আর মায়ের বয়সের থেকে গুণফলটার বিয়োগফল বলেছে 18 বছর, তাই তো? গুণফলের এত অংশ মায়ের বয়স থেকে যখন বিয়োগ করব 18 বছর কম, তাহলে 18 বছর। তো এটা সমীকরণ তুমি বের করতে পারো, বাট আমি এইরকম এত ক্রিটিক্যাল কোশ্চেনে যাবোই না, কারণ তোমাদের কাছে একটাই কোশ্চেন থাকবে। তুমি অপশন টেস্ট করো। কিরকম অপশন টেস্ট? একজনের বয়স, এখানে কন্যার বয়স দিয়েছে 2 বছর, 3 বছর, 4 বছর, 1 বছর। তো কন্যার বয়স যদি 2 বছর হয় তাহলে তার মায়ের বয়স কত হবে? 21 প্লাস 2 হচ্ছে তোমার 23, 3 প্লাস 21 করলে 24, 4 প্লাস 21 করলে 25, আর 1 প্লাস 21 করলে 22। এবার দুজনের বয়সের গুণফল 1/12 অংশ। তো গুণ করলে দেখো 2 আর 23 গুণ করলে 12 দিয়ে কাটবেই না, এমন একটা সংখ্যা আসবে, পরীক্ষার কোশ্চেন তো, এমন একটা সংখ্যা থাকবে যেটা 12 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, যখন 3 আর 24 গুণ করলে হ্যাঁ 12 দিয়ে কেটে যাবে। 4 আর 25 গুণ করলে 4 25-এ 100, সেটা 12 দিয়ে পুরোপুরি কাটে না। 1 আর 22, 22ও কাটে না। 23 আর 2 গুণ করলে সেটা 12 দিয়ে পুরোপুরি কাটে না। তাহলে এখান থেকে খুব সহজেই তুমি বলে দেবে এটা 18ই হবে, মানে অপশন বি হবে, 3 বছর আর 24 বছর। কেন? দেখো অপশন টেস্ট করে নাও। 3 ইন্টু 24 কত হয়? আহ, সেটাকে যখন 12 দিয়ে ভাগ করবে তাহলে তোমার কত আসছে? 12, আর এখানে 2, 3 আর 6। তাহলে মায়ের বয়স তাহলে কত হলো? 24। তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 18 হয় কিনা? সেটাই বলেছে। তাহলে কিছু কিছু জায়গায়, যে সব জায়গায় আমি এজ রিলেটেড প্রবলেমে সবকিছু এক্স ধরে করব, এক্স ধরে তো আমি করবোই না, আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দেবো। আর আর এখানে ধরো কিছু কিছু অপশন টেস্ট করলেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের একটু ভেবে প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো। অপশন টেস্টেও অনেক কোশ্চেনের অ্যান্সার ইজিলি বেরিয়ে যায়। ঠিক আছে, তো এখানে তুমি যদি এই কোশ্চেনটা সলভ করতে, হ্যাঁ, তো তোমার এখানে কি হতে দেখো, 21 প্লাস এক্স মাইনাস, এখানে কত হতো? এই পুরো গুণটা করলে 21 এক্স বাই 12
আর মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার বাই 12 ইকুয়াল টু 18। সংখ্যাটা দেখছো কত বড় হচ্ছে আস্তে আস্তে। এক্স স্কোয়ার মানে একদম দ্বিঘাত সমীকরণে চলে আসবে, ফ্যাক্টরাল। তো এইরকম করার চেষ্টা করো না। যদি মনে হয় পরীক্ষায় চলে এসছে আমি অপশন টেস্ট করতে পারছি না, তাহলে স্কিপ করে দাও, মানে কোশ্চেনটা ছেড়ে দাও, পরে সব কোশ্চেন কমপ্লিট করার পরে এই কোশ্চেনগুলো ট্রাই করো, ঠিক আছে? তো এরকম ক্যালকুলেশনে যাওয়ার চেষ্টা করবে। চলো পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনের অ্যান্সার বলো। গড় সংখ্যাটা বলেছে পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড়। যুগ্ম মানে জোড় সংখ্যা। তো সংখ্যাগুলো কি কি হতে পারে বলো তো? আচ্ছা আমি পরে যাচ্ছি, আগে বলো তো এই লাইন থেকে সংখ্যাগুলো কি কি হতে পারে। দেখো 7টি সংখ্যা বলেছে, 1টি 2টো 3টে 4 5 6 7। 7টা সংখ্যার গড় যখন বলবে না, তো 7টা সংখ্যার যখন গড় বলবে, তো মিডিল যে ভ্যালুটা, মিডিল সংখ্যাটা সেটা হয়ে যাবে তার গড়টা, মানে মাঝখানের সংখ্যাটাই সবসময় সেই গড়টা হয়, 36 এখানে হয়ে যাবে। যখনই 7টা সংখ্যার গড় 36 বলবে তো মাঝখানে 36। তাহলে যুগ্ম সংখ্যাগুলো কি কি হবে? 34 32 30, আর এখানে 38 40 42। তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা, তাহলে দ্বিতীয় হচ্ছে এই সংখ্যাটা আর ষষ্ঠ সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা, এই দুটির যোগফল কত? যোগ করলে কত আসছে? 32 প্লাস 40 ইকুয়াল টু 72। এটা অ্যান্সার। স্যার এটা কি 7টা সংখ্যার ক্ষেত্রে হবে শুধু? মাঝখানেরটা যেটা এবার একটু বললেন। কনসেপ্টটা ক্লিয়ার করছি তোমাদের, ঠিক আছে? এবার দেখো গড়ের ব্যাপারটা এইভাবে কি শুধুমাত্র 7টা সংখ্যার ক্ষেত্রে হবে না। তুমি যদি পরপর সংখ্যাগুলো যদি ডিফারেন্স সেম থাকতে হবে, এটা মেইন জিনিস। এটা ডিফারেন্স কত? 2 2 2 2 2 2। যেরকম আমি একটা বলছি, ধরো 5 10 15 20 25। এই 5টা সংখ্যার গড়, গড় মানে কি? সংখ্যাগুলোর যোগফল বা যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। তুমি দেখো তো এটা এই 5টা সংখ্যার গড় 15 আছে কিনা, দেখো। হ্যাঁ স্যার। আছে। তো 15 আসার দুটো রকম গড় বের করার দুটো ভাব আছে। একটা হচ্ছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা করে 30 প্লাস 42 বাই 2 তোমার কত? 36 আসছে। 72 বাই 2 36 আসছে। এবং এখানেও 5 আর 25 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15 আসছে। অথবা সবগুলো যোগ করেও তোমাকে করতে হবে। তো এটা খুব ভালো উপায়। সবগুলো যোগ করতে তোমার সময় লাগবে, কিন্তু এটা তখনই হবে এই ফর্মুলাটা যখন তাদের মধ্যে গ্যাপ সমান আছে, তাই না? এখানেও 5 5 5 5 5 এর গ্যাপ আছে। আচ্ছা এটা তো আমি বিজোড় সংখ্যাগুলো বলছি না। 5 7 যদি জোড় সংখ্যা থাকতো তাহলে কি হতো? ধরো এই সংখ্যাটাকে স্যার বলো। স্যার যদি 5-এর জায়গায় 4টা সংখ্যা থাকতো তাহলে কি হতো? হ্যাঁ আমি ওটাই করতে যাচ্ছি যে ধরো এই সংখ্যাটা 5 এর জায়গায় 4টে থাকলো বা 6টা থাকলো বা 8টা থাকলো। তো আমি একটু 3-এর ঘরে নামতে নিই বা পরপর সংখ্যা নিই। ধরো আমি সংখ্যা নিলাম 17 18 19 20 21 22। তাহলে এই কটা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। 3 4 5 6। তাহলে 6টা সংখ্যার গড় কত হবে? 6টা সংখ্যার গড় তো হবে 19 আর 20-র মাঝখানের সংখ্যাটা, মানে 19.5। বা তুমি ফার্স্টের সংখ্যা আর লাস্টের সংখ্যা 17 প্লাস 22 বাই 2 করে দাও, তাহলে কত আসবে? দেখো ওই 19.5 আসবে, ঠিক আছে? গড় বের করার নিয়ম এইভাবেই। এবার এখান থেকে তো তুমি ফার্স্ট সংখ্যা শেষ সংখ্যা বের করতে পারছো না, তো এটার শর্টকাটটা হচ্ছে প্রথমে তুমি 36 লিখে দাও, তারপরে তুমি লেফট সাইড রাইট সাইড করে তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে? বাকি সংখ্যাগুলো
ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ যা আছে। এবার যদি তোমাকে বলে দিত এরকম একটা সংখ্যা পরপর 5টা সংখ্যা পরপর 10টা সংখ্যার গড় তোমাকে যা বলবে, ধরে নাও এই 7টা সংখ্যার জায়গায় আমি যদি এই কোশ্চেনটাই করতাম, ধরে নাও 7টা সংখ্যার জায়গায় যুগ্ম সংখ্যা বললো না, সেটাই না, যুগ্ম সংখ্যা যদি না বলে, আচ্ছা ধরে নিলাম বললো 8টি, আচ্ছা এখানে যদি 8টা সংখ্যা নিতাম তাহলে এখানে যদি 42 44 নিতাম তাহলে কত আসতো, গড় কত আসতো, 37 হতো না? হ্যাঁ 37 হতো। তাহলে 8টি সংখ্যার 8টি যুগ্ম সংখ্যার গড় কত বললো, 37। তাহলে এখান থেকে আমি 8টি সংখ্যা কিভাবে বের করতাম? দেখো 8টি সংখ্যা যদি গড় 37 বলতো তাহলে আমি এরকম বের করতাম 1 2 3 4 5 6 7 8। তাহলে এর মাঝখানে কি আছে, এর মাঝখানে আছে 37 সংখ্যাটা, গড় তো মাঝখানে সংখ্যাটা 37 হবে। তাহলে এবার 37 তো বিজোড় সংখ্যা, যুগ্ম তো সংখ্যা নয়, তাহলে তার আগের সংখ্যাটা কত হবে, 36, তারপরের সংখ্যাটা হবে 38, তাই না? তাহলে যখনই 8টা সংখ্যা বলবে তখন ওটা মাঝখানে নিয়ে নেবো। তাহলে এবার দেখো এভাবে তুমি ক্যালকুলেশনটা করো, একদম ঠিক হয়ে যাবে। 34 32 30 আর এখানে 40 42 44, তাহলে চলে আসবে 30 আর 44 এর অর্ধেক করলে তোমার 37 চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে বসালাম হচ্ছে মাঝখানে দুটো সংখ্যার, আর এই ক্ষেত্রে মাঝখানে 7 নাম্বার 4 নাম্বার ফোর্থ পজিশনে, যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পজিশনে বসিয়ে দিলাম। এটা একটু এখানে কিছু শর্টকাট তোমাদের দেখালাম, আশা করি এটা কাজে লাগাতে পারবে তোমরা। পরে কোশ্চেনে যাই, আরো শর্টকাট বেরোবে আস্তে আস্তে। চলো পরে কোশ্চেনে যাই। আচ্ছা এখানে অন্য কোশ্চেন দিয়েছে, করা দেখি এই কোশ্চেন। কমলের বর্তমান বয়স 47 বছর, তাহলে বর্তমান স্যার D20 20 আসছে, দেখছি। কমলের বর্তমান বয়স 47 বছর আর তার স্ত্রীর বয়স বর্তমানে, কমল, আমি ধরলাম কমল আর কমলের স্ত্রী, আচ্ছা যাও, এখানে কমল কমলের স্ত্রী আছে। তো এখানে দেখো বর্তমান বয়স কত আছে, বর্তমান বয়স হচ্ছে 47 বছর আর তার স্ত্রীর বয়স হচ্ছে 38 বছর, তাই তো? তো 47 38 বছর, তাদের ডিফারেন্স কত? মাইকটা বন্ধ করো স্যার, কথাটা শোনা যাচ্ছে না ভালো করে। হ্যালো, বলছি তার ডিফারেন্স ডিফারেন্স কত দেখো, ঠিক আছে? কত 9 বছর হচ্ছে তো, 9 না 11, 9 বছর হচ্ছে, 9 ইয়ার্স, তাই তো? ডিফারেন্স লাইনটা তোমরা অপশন টেস্ট না করে যদি করা যায়। এবার কিছু বছর আগে, কিছু বছর আগে, ওটাই জিজ্ঞাসা করেছে কত বছর আগে, তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। মানে তাহলে এখানে যদি 1 হয় তাহলে এটা হবে 1.5, 1.5 গুণ, তাহলে রেশিও তো সেটাই দাঁড়ায় না? তাহলে বেসিক্যালি যদি একটু ভাঙা যায় তাহলে এখানে 3 হবে, এখানে 2 হবে, যদি আমি গুণ করে দিই। তাহলে তাদের ডিফারেন্স কত? যদি এইখানে রেশিওটা করি 3:2 যদি করি তাহলে 1.5 গুণই তো হচ্ছে। তাদের ডিফারেন্স 1 ইউনিট, আর 1 ইউনিট মানে কত, 9 ইয়ার্স, তাই না? কারণ আমি কি বলেছি, ডিফারেন্স কখনো চেঞ্জ হবে না। ডিফারেন্স এখানে 1 ইউনিট, তাহলে এখানেও 9 বছর ছিল, তাহলে 1 ইউনিট মানে যদি 9 বছর হয় তাহলে 3 নং 27 আর এখানে 9 দুগুনি 18, তাহলে দেখো ডিফারেন্স কত হচ্ছে, 20 ইয়ার্স, তাই না? 47 থেকে 27 বিয়োগ করো বা 38 থেকে 18 বিয়োগ করো, 20 ইয়ার্স। তাহলে অপশন স্যার আরেকবার বলেন, বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা আমি একবার বলছি, একটু একটু ভালো মতো বোঝা। দাঁড়াও।
প্রথম কথা হচ্ছে এটা এক্স তো ধরবোই না, আর অপশন টেস্ট করা দরকার নেই, তুমি একটু একটু বোঝার চেষ্টা করো যে বর্তমান আর এটা হচ্ছে আগে, তাই তো? এবং এটা আগের বলেছে না কত বছর আগে বা এরকম, আর এটা পরে, এটা পরে। যাও, তো এটাকে যদি তুমি ভাগ করো ব্যাপারটা এভাবে হয়। পরে দিয়ে কিছু বলেনি, বর্তমানে কি বলেছে, বর্তমানে আহ, কমল আর তার স্ত্রীর বয়সের কি বলেছে, বয়স কত কত বলেছে একটু দেখিনি। একজনের বয়স বলেছে, বর্তমানে তাদের বয়স বলেছে 47, আর তাদের স্ত্রীর বয়স হচ্ছে 38। তাহলে এই যে বয়সটা হলো তাদের ডিফারেন্স কত, এটা আগে বলো, ডিফারেন্স কত? 9 বছরের ডিফারেন্স কিনা? 9 ইয়ার্স কি? 38 আর 9 47 হয়। আর এদের কিছু বছর আগে তাদের রেশিও কত বলে দিয়েছে, এটা যদি 1 হয় এটা হবে 1.5, তাই না? 1.5 গুণ বলেছে তো, 1.5 গুণ বলেছে। তাহলে এটাকে যদি গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে দিই, মানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 1.5 দুগুণে 3 হয়ে যাচ্ছে, 3 is 2, এখানে আছে 2, তাই তো? তাহলে তাদের রেশিও কত বছর আগে সেটা জানি না, কত বছর আগে তাদের রেশিও কত হচ্ছে 3:1। তাহলে এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স কত? এটা 3:2 যদি হয় ডিফারেন্স 1 ইউনিট, আর 1 ইউনিট মানেই তো 9 বছর। কেন? কারণ তাদের বয়সের স্যার ডিফারেন্স ওখানে যে কখনো স্যার চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে ডিফারেন্স যদি 9 বছরই থাকে, হ্যাঁ, তাহলে এখানে যদি 9 বছরই থাকে ডিফারেন্স, এখানেও তাহলে 9 বছরের ডিফারেন্স থাকবে। তাহলে 1 ইউনিট মানে 9 বছর, তাহলে 3 ইউনিট মানে কত? 3 নং 27, আর 2 নং 18, তাই তো? তার মানে এখানে মানে 2 × 9 করলাম 18 বেরোলো, আর এখানে 3 × 9 করলাম 3 নং 27 বেরোলো। তাহলে সেক্ষেত্রে এবার দেখো কত বছর আগের কথা তাহলে বলছে, আর 47 থেকে কত বছর আগে 27 বছর ছিল। তাহলে এখান থেকে ইজিলি তুমি বলে দিতে পারছো এটা কত বছর হলো, 20 ইয়ার্স, তাই তো? তাহলে অপশন ডি হয়ে গেল। তো আর যে বললে 20 বছর, সেটা কিভাবে করেছিলে, এক্স ধরে? না স্যার, অপশন টেস্ট করেছে। অপশন টেস্ট করেছে। আচ্ছা ঠিক আছে, অপশন টেস্ট করলেও হবে। অপশন টেস্ট করে দেখলে যে হয়ে গেল, বিয়োগ করলে আর রেশিও বের করলে, তাই তো? 47 আর 38 রাখলে, এবার বিয়োগ করে করে দেখলে 12 দিয়ে বিয়োগ করলে তোমার এখানে কত আসছে, তো এখানে 20 দিয়ে বিয়োগ করলে 27 আসছে, আর এখানে 18 আসছে। এদের রেশিও করলে 3:2 বেরোয়, মানে 1.5 গুণই হয়। তাহলে অপশন টেস্ট করলে ঠিক আছে, কিন্তু এক্স না ধরে কনসেপচুয়ালি এইভাবেই তোমাদের ক্লিয়ার করতে হবে। এবং যত বয়স সংক্রান্ত কোশ্চেন থাকবে ততগুলোই আগে, বর্তমান আর পরে, এই 3টি ভাগে ভাগ করে করে তোমাকে আগে পরে দেখতে হবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেনে যাই। পরে দেখি কোশ্চেনটা। সিক্সটি। স্যার 60 বেরোচ্ছে। 60 বেরোচ্ছে, তাহলে অনেকগুলো ক্যালকুলেশন করতে হলো, তাই তো? একটি ছাত্রের কোনো পরীক্ষায় 10টি পত্রের গড় নম্বর 80, তাহলে 10টি পত্রের মোট নাম্বার কত হচ্ছে 800, এইভাবে তো করলে। তো কোনো পাত্র, কোনো কোনো ছাত্রের কোনো পরীক্ষা 10টি পত্রের গড় নম্বর 80, যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর বাদ দেওয়া হয় তাদের গড় দাঁড়ায় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন কত? আমি এটা কনসেপ্টে বোঝাই, দু রকম ভাবেই বোঝায়। এক, নর্মাল নিয়ম যেরকম ভাবে আমরা করতাম, 10টি সংখ্যার গড় যদি 80 হয় তাহলে টোটাল কত হবে, 10 × 80 800, তাই তো? আর এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন বাদ দিলে টোটাল 8টা সংখ্যা থাকে, তাহলে আবার 8 × 81 কত হচ্ছে, 8 × 8 = 64, 6 4 8।
যদি সর্বোচ্চ নাম্বার 92 থাকে তাহলে সর্বোচ্চ যদি 92 যোগ করে দেওয়া হয় তাহলে কত আসে? 8 আর 2 9 শূন্য হয়তো হলো 1, 14 4 হয়তো হলো 1, 740। তাহলে এবার যদি টোটাল নাম্বার থেকে যদি বিয়োগ করে দিই তাহলে থাকে 60। এটা অ্যান্সার। আরেকটা উপায় আছে, সেটা একটু কনসেপচুয়াল, ওটা একটু বোঝো তাহলে আলটিমেট কম্পিটিটিভ এক্সামের, এটা তো জেনারেল নিয়ম হয়ে গেল যেটা আমরা করে এসেছি স্কুল লাইফে। অ্যাভারেজের কনসেপ্টটা হচ্ছে যে এখানে কনসেপ্টটা বোঝা, তারপরে তোমরা ইজিলি করতে পারবে। 4 5 6 7 8 9 10, ধরলাম 10টা সংখ্যা আছে, ঠিক আছে? এবার গড় মানে কি? গড় মানে কেউ বড় কেউ ছোট আছে, ঠিক আছে? কেউ বড় কেউ ছোট আছে, কিন্তু এদের সবার একটা গড় বলে দেওয়া হলো কত না 80। 80 গড় এখানে একটা ডিনোট করা হলো। 80 গড় সবার আছে, 10টা সংখ্যার 80 করে গড় আছে, ঠিক আছে? যদি সর্বোচ্চ সর্বনিম্ন বাদ দিয়ে ধরলাম এটা সর্বোচ্চ নাম্বার, এটা সর্বনিম্ন নাম্বার, ঠিক আছে? তো যাই হোক কম বেশি করে, তাহলে বাকি 8টা সংখ্যা, মানে এইখানে তাহলে টোটাল কথা হলো 8টা সংখ্যা, তো ওই দুটো বাদ দিলে তাদের যা গড় হবে, তাদের মোটের যা গড় হবে সেটা কত দাঁড়াচ্ছে? 81। তাহলে কত বেড়েছে? প্রত্যেকে 1 করে বেড়েছে, এবং কটা সংখ্যা আছে? 8টা সংখ্যা আছে, তাহলে 8 ইন্টু 1 বেড়েছে, ঠিক আছে? এবার দেখো, যদি সর্বোচ্চ নাম্বার 92 হয়, যদি একটা সংখ্যা এখানে 92 মানে 80 তো গড় ছিলই, কত বেড়েছে না 12 বেড়েছে। তো দেখো 12 আর এখানে 8, 12 আর 8-এ 20, তাহলে 80 তো গড় নাম্বার, 80 থেকে 20 বেড়েছে, তাহলে এই সংখ্যাটা 80 থেকে 20 কমবে কিনা? না, এটা সর্বনিম্ন, না হলে তো সমান 80 আসবে না, কারণ এই সবগুলো 80 করে নিলাম, যেটা বেড়েছে সেটা এটার সঙ্গে যোগ করে নিয়েছি। 12 ছিল, 92 বলেছিল, 80 থেকেও 12 বাদ, 12 বেড়েছে 92, তা 8 আর 12 যোগ করলে 20 আসছে, 20 বেশি আছে প্লাস 20, তাহলে নিশ্চয়ই যে সর্বনিম্ন যেটা আছে সেটা 80 থেকেও 20 কম, তাহলে 80 মাইনাস 20 যদি হয় তাহলে 60, তাহলে সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা 60। এখানে এই কনসেপ্ট কাজেই লাগলো না, এখানে জাস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি ক্যালকুলেশন খুব কম করতে হলো না, কম করতে, কারণ তোমাকে এই ক্যালকুলেশন করার কোনো দরকারই তো হলো না। তুমি এখান থেকে ডাইরেক্ট কি বাড়লো? 8 বাড়লো, এখানে কত বেড়েছে? 12 বেড়েছে, টোটাল কত হলো? 20 হলো। তাহলে একটা 20 হয়েছে, একটাই বাকি আছে, সেটা তাহলে কত হবে? 80 টা গড় ধরেছিলাম, 20 কম, 80 থেকে 20 কম 60। আচ্ছা, বুঝতে পেরেছো? না হলে ভিডিও দেওয়া থাকবে, তোমরা ওটা বারবার করে দেখে কমপ্লিট করে নিও, ঠিক আছে? পরের কোশ্চেনে যাই। এরকম কনসেপ্ট আরো আসবে, আরো ভালো মতো কভার করাবো। এটা এখানেই থাক, করো কোশ্চেনটা। 29. 29। আচ্ছা, এবার এটারও একটা ভালো কনসেপ্ট আছে, এটা বোঝার চেষ্টা করো। 29 অ্যান্সার মুখে মুখে আসে, এটা অ্যান্সার একদম হয়ে যাবে। কত করব? 21-এর সঙ্গে 9 যোগ করব, 21 প্লাস 8 29, তাই তো? কেন করলাম সেটা বোঝো। 8টি সংখ্যার গড় 21, তাহলে এখানেও 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যার গড় কত আছে? 21 অ্যাভারেজ, তাই তো? প্রত্যেকটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হলো, তবে প্রাপ্ত সংখ্যাগুলি কত হবে? দেখো, যদি প্রত্যেকটি সংখ্যাকে যদি 8 দিয়ে গুণ করা হয়, প্রত্যেকটি সংখ্যাকে যদি 8 দিয়ে গুণ করা হয়, তাহলে গড়কে 8 দিয়ে গুণ করা একই ব্যাপার। কিছু এক্সাম্পল দিয়ে বোঝায়, ছোট ছোট এক্সাম্পল নিই তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার নাও 4টা সংখ্যা নিচ্ছি, 5 5 নিলে খুব কম যাবে, 15 20 25 30 35, তাহলে এই 5টা সংখ্যার গড় কত হবে বলো? কত গড় হচ্ছে? এভারেজ কত 25। হচ্ছে? 25। তিনটে মাঝখানে 25 আছে, 25 হবে, তাই না? 5টা সংখ্যা পরপর 5, 25 হবে, বা 15 প্লাস 35 50 বাই 2 25, এভারেজ 25 আসছে। এবার কনসেপ্টটা একটু ক্লিয়ার করো যে প্রত্যেকের সঙ্গে যদি 5 যোগ করি কত হচ্ছে?
20, 25, 30, 35, 40, তাতেও অ্যাভারেজ কত 30 দাঁড়াচ্ছে না? তাহলে এখানেও দেখো 25-এর সঙ্গে যদি 5 যোগ করি তাও 30 আসছে। তাহলে যখন প্রত্যেকের সঙ্গে যদি যোগ করতে হয়, অ্যাডিশন মানে যোগফল, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মানে এই যে প্রত্যেক, এই কথাটা উল্লেখ থাকতে হবে, প্রত্যেক সংখ্যা, ইচ নাম্বার, ঠিক আছে? প্রত্যেক সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করি, অ্যাভারেজের সঙ্গে 5 দিয়ে গুণ করলে অ্যান্সার একই আসবে। যদি প্রত্যেকের সঙ্গে বিয়োগ করি, যদি আবার 5 বিয়োগ করি, ধরো 5 বিয়োগ করলাম প্রত্যেকের সঙ্গে, মানে প্রত্যেকটা কিন্তু সংখ্যা কিন্তু কিন্তু এগুলোই ধরছি আমি, ঠিক আছে? তাহলে 5 বিয়োগ করলে এখানে কত আছে? 10 আসছে। এখানে কত আসছে? 15 আসছে। এখানে আসছে কত? 20 আসছে। এখানে কত আসছে 5 বিয়োগ করলে? 30 এর সঙ্গে 5 বিয়োগ করলে 25 আসছে। এখানে কত আসছে? 30 আসছে। তাহলে তাতেও অ্যাভারেজে তো 25 মাইনাস 5 অ্যাভারেজ তো 20, সেটাই তো আসছে, তাই না? এই দেখো 20। এবং যে সবগুলোর সঙ্গে তুমি গুণ করো, 2 গুণ করো, প্রত্যেকের সঙ্গে আমি 2 গুণ করছি, ইন্টু 2, 2 গুণ করছি, 15 দুগুণে 30 আসছে, তাই তো? 20 দুগুণে 40 আসছে, 25 দুগুণে 50 আসছে, 30 দুগুণে 60 আসছে, 50 দুগুণে 70 আসছে। এবং এখানে অ্যাভারেজ 25 আছে, সেটাকে 2 দিয়ে গুণ করলে 50 আসছে। এবং সেক্ষেত্রে দেখো অ্যাভারেজ, তাহলে এটা মাথায় রাখবে, যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ কেন, ভাগ করলেও একই আসবে। তুমি ভাগ করে দেখো, প্রত্যেকটা সংখ্যায় 5 দিয়ে ভাগ করে দেখো। আমি ভাগটা উপরে করছি, নিচে জায়গা নেই বলে আমি প্রত্যেকটার সঙ্গে ভাগ করে দেখছি। তাহলে ভাগ 5 করলে কত আসে? 3 আসছে। ভাগ 5 করলে 4 আসবে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে, তাই তো? আর 25 কে ভাগ 5 করলেও 5 আসবে। তাহলে কত? মাঝখানের সংখ্যাটা আসছে কিনা? 5। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো, যদি সবার সঙ্গে একই রকম হয়, তাহলে অ্যাভারেজের সঙ্গে ডাইরেক্টলি করে দিলেই তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। তাহলে এরকম কোশ্চেন আসলে তুমি ওই 8টা সংখ্যাকে সবগুলো 8 দিয়ে গুণ করে করে দেখে করার দরকার নেই, ডাইরেক্ট অ্যাভারেজের সঙ্গে 8 দিয়ে গুণ করে দাও। এই সরি, এখানে কি বলেছে? ও, এটা কেন আসবে? এটা অ্যান্সার আসবে না তো? সরি সরি, বলেছো, আমিও ধরে নিয়েছি, এটা তাহলে অ্যান্সার আসবে না। কেন আসবে না? কারণ এখানে গুণ করতে বলেছে, আমি যোগ ধরে নিয়েছি। 8 দিয়ে গুণ করা হলে, তো গুণ যদি করা হয় তাহলে 21 অ্যাভারেজ ইন্টু 8, তাহলে কথা হয় 8 একা 8 দুগুণে 16, 168। তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা দেখো WBPSI এর কোশ্চেন 2018 সালে, ঠিক আছে? তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, ঠিক আছে? তাহলে 29 হবে না। তুমি কিভাবে করেছো 29, হয়তো তুমি বুঝতে, এটা এই কনসেপ্টটা তোমার জানা ছিল না, না হয় আমার মতো এই গুণের জায়গায় তুমি যোগ ভেবে নিয়ে করে নিয়েছো। তো যাই হোক, আশা করি এবার ভুল হবে না। পরে কোশ্চেন, পরে কোশ্চেন। একজন মুদি পরপর 5 মাসে কত টাকা করে ধরেছে? 6,435, 6,927, 6,855, 7,230 আর 6,562 জিনিস বিক্রয় করেছে। ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি 6500 টাকা হয়? ধরে নিলাম ষষ্ঠ মাসে 6,500 টাকারই বিক্রি করেছে এবং তাদের সবারই গড় 6,500 টাকা। তো তো আমি যদি ধরেই নিলাম সবার গড় 6,500 টাকা, তো 6,500 টাকা থেকে এইটা কত কম আছে? না, এ 65 কম আছে, তাই না? 6,500 যদি গড়, মানে সবারই 6,500 হবে, তাহলে গড় থেকে এ কম, কত কম আছে? 65 কম আছে। এ কত কত বেশি আছে? এ 427 টাকা বেশি বিক্রি করেছে ওই সময়। এ প্লাস 355, এটা হচ্ছে প্লাস 5,730, আর এটা হচ্ছে প্লাস 62, ঠিক আছে? এবার দেখো, ষষ্ঠ মাসে এটা তো ইফ ধরেছি, তাই না? এটা তো ধরেছি 6,500, যেহেতু সবার অ্যাভারেজ 6,500 ধরার জন্য আমি এটাকে ধরেছি। কিন্তু নিশ্চয়ই তুমি একটু একটু জিনিস যদি ভাবো তাহলে বুঝতে পারবে, যখন অ্যাভারেজে বলেছে 6,500 হবে, তাহলে এই যে সংখ্যাটা বেশি আছে না,
অ্যাপ্রক্স যদি ভাবি 65 62 কম বেশি কেটে গেল। কিন্তু এখানে যে এতটা সংখ্যা আছে কম বেশি যদি অ্যাপ্রক্স হিসাব করি, এটা 700 300 400 4 3 7 1400 1400 1500 1500 নাম্বার, অ্যাপ্রক্স 1500 নাম্বার আছে। 1500 নাম্বার অলরেডি বেশি বিক্রি করে ফেলেছে। তাহলে এই যে সংখ্যাটা আমি ধরেছিলাম, তাহলে এই সংখ্যা থেকে নিশ্চয়ই মাইনাস 1500 হবে, তাই না? তাহলে যে সংখ্যাটা হবে মাইনাস 1500 হলে 5000 এর কাছাকাছি, অ্যাপ্রক্স 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 5000 এর কাছাকাছি যেই অপশনটা থাকবে সেটাই ক্লিক করে দাও। আমার অ্যান্সার দেখো কত তাড়াতাড়ি চলে আসবে, তুমি এটা একটু বোঝার চেষ্টা করো। আমি আরেকবার দেখাচ্ছি। নর্মালি আমাদের করতে কি হবে, নর্মালি আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে 6 ইন্টু 6 5 0 0, তোমার কত বেরোচ্ছে 0 0 5 6 30 শূন্য, এটা তো 3 6 36 আর 39 29,000 টাকা। যদি অ্যাভারেজে করে 29,000 টাকা। এবার 5টা বছর এগুলো সব যোগ করতে হবে। এবার যোগ করে তো অনেক হেডেকের কাজ না, এভাবে ধরে 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 যোগ করো, যদি একটু যদি ভুল হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে যোগ করো, যোগ করে এটা থেকে টোটালটা বিয়োগ করে দিতে হবে, নিয়ে ওই সংখ্যাটা পেয়ে যাবো। আমি কি করলাম, আমি করলাম হচ্ছে কনসেপ্টটা একটু অন্যরকম ভাবে ভাবাচ্ছি, যে আমি অ্যাভারেজ 6500 ধরে নিলাম, 6500 ধরে নিলাম 6 বছর 6 মান্থে। এটা ফার্স্ট মান্থ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা দেওয়া আছে। আর সিক্স মান্থে আমি 6000 ধরে নিলাম, 6500। এবার কি হলো, আমি দেখছি যে যদি সবগুলো অ্যাভারেজে 6000 হতো, তাহলে এখানে অলরেডি এরা অনেক বেশি করে নিয়েছে। তো এদের বিক্রি অনেক বেশি হয়ে গেছে প্রথম 5 মাসে, তাহলে ষষ্ঠ মাসে যদি সবগুলো সমান রাখতে হয়, তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করে 5000 কাছাকাছি। এবার অপশন দেখে বলো তো যে 5000 কাছাকাছি কোনটা আসছে। 6000 অনেক বেশি, এটা হবে না। 6900 এটা আরো হবে না। 5900 তিন যদি নাম্বারটা 6000 এর কাছাকাছি, এটা হবে না। তাহলে অপশন সি হচ্ছে কি না, 5000 এর কাছাকাছি। কারণ আমি তো অ্যাপ্রক্স ক্যালকুলেশন করেছি না, এখানে তো একটু বেশি বেশি হবেই। এখানে তো হিসাব করলে 5, এখানে 30, এখানে কত বেশি হচ্ছে 5, আর সাথে এখান থেকে যদি আবার এখানে যদি -3 পড়ে থাকে, আর -3 আর 7 কাটলে এখানে কত 4, 4 5 9, তাহলে এখানে তোমার অলরেডি +9 থাকছে, তাহলে এখানে আরো -9 হবে, তাহলে তোমার ওই অ্যান্সারটা ডাইরেক্টলি চলে আসবে। আমি অ্যাপ্রক্স ক্যালকুলেশন করছি না। তুমি ওইভাবে যদি চলে আসে, তাহলে এবার যদি তোমার কাছে অপশনে এরকম থাকে 4991 থাকলো, একটা 4700 সামথিং থাকলো, তাহলে এইভাবে ডাইরেক্টলি করে দাও, কি আছে 5000 থেকে 9 বিয়োগ করলে 4991 চলে আসে। এইভাবে করলে, এই অ্যাপ্রোচটা যদি তোমরা অ্যাপ্লাই করো, আমার মনে হয় তোমাদের কাছে এই অ্যাভারেজের এত বড় বড় ক্যালকুলেশন গুলো খুব সহজ হয়ে যাবে। আমার দরকারই নেই এত এত যোগ করার, দরকার নেই। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংখ্যাটা এরকম অড নাম্বার দিয়েছে বলে এই জন্য আমি বললাম ক্যালকুলেশনটা এইভাবে করো। আর যদি সহজ দিত, যদি এখানে এই 35 27 55 30 62 গুলো থাকতো না, 64 70 72 এরকম থাকতো, তাহলে এটা এমনি করে দিতে খুব সহজ হতো। এইভাবে করলেও হবে, অসুবিধা নেই। চলো পরের কোশ্চেনে যাই। করো তো দেখি এই কোশ্চেনটা। এটাও এক্সারসাইজ এসআই 2018। আসেই, আমি এটা দেওয়া আছে তাই নিয়ে নিলাম। প্রত্যেকটা পরীক্ষাতেই এই টাইপেরই কোশ্চেন আসে, খুব সহজ সহজ ব্যাপার, এইভাবে বোঝার চেষ্টা করো, দেখবে কত সহজ। স্যার 132 66 আর 33 স্যার। 132 66 আর 33 আসছে। আচ্ছা দেখছি কি করা যায়। তিনটি সংখ্যার গড় দিয়েছে 77, মোট দেয়নি কিন্তু গড় দিয়েছে, এটা মাথায় রাখবে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে আমি লিখি প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে এদের এদের রেশিও করতে হবে তো, তাহলে এই রেশিওটা একটু এইভাবে করার চেষ্টা করো যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটি, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 1 ধরা হয়, প্রথম সংখ্যাটি 2 হবে, তাই না? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ পেয়ে গেলাম, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে এবার তৃতীয় আর দ্বিতীয় ভাবি, ওই একটা লাইনেই করতে হবে, এর কোনো মাথায় মানে বলেনি যে একটা লাইনেই করো তোমরা, তো ওটাতেই কনফিউজ হয়। তো একটা লাইনে করার দরকার নেই, আরেকটা আলাদা লাইনে করছি।
দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যা যদি 1 ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটা 2। এবার তুমি সবগুলোকে ফাইনালাইজ করো। কিভাবে ফাইনালাইজ করবে? এবার বেসিক্যালি করতে কি হয়, অনেকভাবে করা যায়। আমি যেটা বেস্ট অপশন রেশিও প্রপোর্শন করতে গেলে তোমাদের শেখাবো যেটা, এখানে কমন প্যাটার্ন কি আছে, দ্বিতীয় কমন আছে না, তো দ্বিতীয় যে কমন আছে সেই কমনগুলোর ভ্যালুগুলোকে সমান করো। এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2 আর 2 সমান হয়ে যায়, তাহলে 2 পড়ে থেকে গেল। তাহলে এবার দেখো এই 2 করতে গিয়ে এখানে তো কোনো চেঞ্জ করতে হলো না, তাহলে এটা তো কোনো চেঞ্জ করতে হবে না, তাহলে এখানে আমি 1 থেকে গেল। বাট এখানে 2 দিয়ে গুণ করতে হয়েছে, তার মানে এই রেশিও এটার সঙ্গে আছে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা একটা আলাদা রেশিও আছে, এটা একটা আলাদা রেশিও আছে, তাই না? তাহলে এবার কি করবো, এটাকে 2 দিয়ে গুণ করলে তাহলে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে 4:2:1, তাহলে এই তিনটের যোগফল করলে কত হয়, 7 আসে। 7 ইউনিট ভাবলাম, ঠিক আছে? তাহলে এটাকে ইউনিট ধরে রাখো। ইউনিট ইউনিট মানে বুঝতে সুবিধা হবে, 1 2 3 কি, এগুলো ইউনিট ধরে রাখো। ইউনিট মানে যে কোনো একক ধরে রাখো। তো এবার 7 ইউনিট মানেই তিনটি সংখ্যার গড় 77 বলেছে, তাহলে তিনটি সংখ্যার মোট কত হচ্ছে, 77 গুণ 3, তাই তো? তাহলে 1 ইউনিট মানে কত, অতএব 1 ইউনিট মানে তোমার হচ্ছে 77 গুণ 3/7, তাহলে 33। তাহলে এবার কোশ্চেন গুলো তুমি করে নাও, কত সহজ হয়ে যাবে। সংখ্যা তিনটে নির্ণয় করো, তাহলে এখানে 33, এটাকেও 33 দিয়ে গুণ করতে হবে, 1 ইউনিট মানে 33 বলেছে, তাহলে এখানে 1 ইউনিট আছে, 2 ইউনিট আছে, ইন্টু 33 ইন্টু 33, তাহলে কত আসছে, 33 66 আর 132, 2 হবে, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস কি বলতো, তোমাদের আবার মানে এই জিনিসগুলো হয়, ওই জিনিসটা থেকে মানে কি হয় বলে দিচ্ছি। এই কোশ্চেনটায় যদি এক্সারসাইজ এসআই না দিয়ে যদি ডাব্লিউবিপি কনস্টেবল থাকতো না, তখন বলতো এটা খুব সহজ, এটা তো হয়েই যাবে। আর এখানে যদি এটা যদি ডাব্লিউবিসিএস মেন্স দিয়ে দেয়, এই কোশ্চেনটাই চলে আসতেই পারে, আইসেওছে হয়তো, তখন বলবে না এটা মনে হয় অনেক টাফ কোশ্চেন হবে। এই মাইন্ড থেকে এই ব্যাপারটা বের করে দাও, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে সহজ কোশ্চেন সবই আসে, ঠিক আছে, সহজ কঠিন সবই আসে। তো এই পরীক্ষার এগুলো দেখে তুমি প্রত্যেকটা কোশ্চেন খুব সহজ হিসাবে নাও। প্রত্যেকটা কোশ্চেনই বেসিকের উপর ডিপেন্ড করেই আছে, তোমরা এরকম না যে এইচএসসি লেভেলের কোশ্চেন চলে আসছে, মাধ্যমিক পর্যন্তই কোশ্চেন আসে। এটাকে যদি তোমাকে শর্টকাট না দেখিয়ে অন্যভাবে করা হয় তাহলে সবাই করতে পারবে, কিন্তু যেহেতু কম সময়ে করা হয় তার জন্যই তোমরা এখানে দেখতে এসছো, তো ওই শর্টকাট গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওটাকে প্র্যাকটিস করো, খুব সহজেই বেরিয়ে যাবে, একটু কঠিন কিছু নেই, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই, কল দেখি এই কোশ্চেনটা। 6.25 হয়ে গেল, এই দেখেছিলাম সি নাম্বারটা, আপনার ক্লাসে তো পড়েছি এটা অঙ্ক। আগে করেছিলাম না। হ্যাঁ, হুম, হুম, হুম। সি নাম্বারটা। আচ্ছা সি আসছে। তো দেখো এটা কি বলছে, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, তাহলে রান কত ছিল, তাহলে 32 রান ছিল বেসিক্যালি, হ্যাঁ 10 ওভারে 3.2 গড় এসছে। তো এত রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হতে হবে, খুব সহজ ব্যাপার, মানে আহ, এটাকে এইভাবেই করো, ওই গড়ের হিসাবে করতে গেলে অনেকটা অনেকটা বেশি সময় লাগবে, তো এটাই নর্মাল ভাবে করাটাই ভালো। 10 ওভারে রানের টোটাল রানের গড় আছে 3.2 করে, তার টোটাল রান কত হয়েছিল 32 রান। আর 40 ওভারে টোটাল 40 ওভারে রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে, তো 40 ওভারে তোকে 282 রান টোটাল তুলতে হবে। তো 282 থেকে 282 থেকে 32 বাদ দিয়ে দাও, 0 5 250, তো 250 রান তুলতে হবে 40 ওভারে, তাহলে এক ওভারে কত হবে, তো 250/40, তাই তো, 4 দিয়ে গুলে 4 6 24 পয়েন্ট, 4 দুগুণে 8, 4 5 20, অ্যান্সার। এটা খুব সহজ জিনিস। ওভার রেট গড় কি হয়, এটা একটু বুঝিয়ে দিই, আশা করি সবাই ক্রিকেট সম্বন্ধে জানো, তো তাও একবার বুঝিয়ে দিচ্ছি। একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে গড় গড় কি হয়, মানে
যেরকম নর্মালি ব্যাপার 10টা ওভারে কোনো ওভারে বেশি রান হয়েছে কোনো ওভারে রানই হয়নি, তো এইভাবে করে টোটাল রান হয়েছে 32 এবং 10 দিয়ে ভাগ করে, সেটা 10 দিয়ে যখন ভাগ করেছে তখন গড় চলে এসেছে 3.2। তো আমাকে তো টোটাল রান বের করতে হলো কিভাবে, যে 3.2 যেটা আছে সেটাকে 32 দিয়ে গুণ 10 দিয়ে গুণ করে 32 পেয়ে গেলাম। আর আমাকে টোটাল রান তুলতে হচ্ছিল 282 রান, তো 282 থেকে 32 বিয়োগ করে দাও, তাহলে 250 হচ্ছে, বাকি 40 ওভারে তুলতে হবে, এটা বাকি বলেছে। এবার যদি বলতো এখানে টোটাল 40 ওভার তুলতে হবে, তখন আবার 10 বিয়োগ করে 30 ওভার হয়ে যেত এটা। তো এখানে বাকি বলেছে, তো 50 ওভারে খেলা এখানে হিসাব করে বলেছে। মানে এরকম ব্যাপার নেই যে সবই 50 ওভার হবে। পরীক্ষার কোশ্চেনে বিভিন্ন বিভিন্ন ওভার হতে পারে, কোশ্চেন এক্সামিনার উপর ডিপেন্ড করবে ওভার কত রাখবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে অ্যান্সার তোমার নর্মালি এটা অ্যাভারেজ বের করতে বলতে 6.25 বলে অ্যান্সার রান হয়ে যায়। চল পরের কোশ্চেন কোন। সেভেন্টি ফাইভ 75 না, 75 হবে না, অ্যান্সার অন্য দেখাচ্ছে। দেখো এখানে বলেছে এ ও বি এর দৈনিক গড় মজুরি 94 টাকা, আর বি ও সি এর 100 টাকা, সি আর এ এর 76 টাকা, তাই তো? এটা তো গড়ে বলেছে, যদি আমি মোটে বের করি, যেহেতু দুটো দুটো পার্টি পার্টি করা আছে, তাহলে ওভাবে তো গড় ধরে যাবে না। স্যার 70 টাকা। আচ্ছা, এ প্লাস বি তোমার হয়ে যাবে 94 ইন্টু 2, বি প্লাস সি হয়ে যাবে হচ্ছে 100 ইন্টু 2, আর সি প্লাস এ হয়ে যাবে তোমার 76 ইন্টু 2, তাই না? 70 বলছে, হ্যাঁ 70 দেওয়া আছে answer এ। তো এবার তুমি নর্মালি জিনিসটা সবগুলোকে যদি তুমি যোগ করে দাও, হুম, সবগুলোকে তুমি যদি যোগ করে দাও তাহলে কত আসবে? যদি ধরো একদম এই কাজটা একটা করি, এ প্লাস বি প্লাস বি, মিউট করে রাখো একটু, তোমরা কেউ অন করে রেখেছো, মিউট করে রাখো। সি প্লাস এ যদি সবগুলো যোগ করে দিই, তাহলে তোমার আসছে 94 ইন্টু 2 প্লাস 100 ইন্টু 2 প্লাস 76 ইন্টু 2। এটা কেন করলাম, এক্ষেত্রে তুমি দেখো বুঝতে পারবে, দুটো এ আছে, দুটো বি, দুটো সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এটা সবই যদি 2 দিয়ে গুণ করতে বলেছে, তো তাহলে 2 যদি কমন নিয়ে নাও, তাহলে বেসিক্যালি 94 প্লাস 100 প্লাস 76, তাই তো? তো এটা যোগ করলে কত হয়? 8 16 17 270, মানে হচ্ছে 540। তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 270, 270 ইন্টু 2, 2 ইন্টু 270, তাহলে 2 দিয়ে কেটে গেল 270 হয়ে গেল। তাহলে এবার দেখো, এবার আমার যেটা জিজ্ঞাসা করবে সেটাই করে দাও। তাহলে এ প্লাস বি প্লাস সি 270 হয়েছে, আর এখানে কি চেয়েছে? এর গড় দৈনিক মজুরি, তো মোট বলো একই হয়, দৈনিক মজুরি বলেছে, দৈনিকের আবার গড় কি একজনের গড় হয়, দুজনের গড় হয়, তো এটা গড় দৈনিক এটা এমনি বলে রাখে আর। তো এবার এখান থেকে এ জিজ্ঞাসা করেছে, তাহলে বি সি বাদ দিতে হবে, তাহলে বি আর সি কত হচ্ছে? 200, তাহলে বি প্লাস সি কত হচ্ছে? 200, বাদ দিয়ে দাও, বাদ দিলে এখানে এ পড়ে থাকলো আর এখানে 70 পড়ে থাকলো আনসার। এবার এখানে এই কোশ্চেনটা বিভিন্ন রকম ভাবে করতেই পারে, ওরা ইচ্ছে ওরা সি এর বের করতে পারে, শুধুমাত্র বি এর বের করতে পারে, তো ওইভাবে যেখানে যদি আমাকে এখানে সি এর বের করতো, সি যদি বের করতো, তাহলে যেখানে এ বি আছে সেটা বিয়োগ করে দিতাম, তাহলে সি পেয়ে যেতাম, টোটাল বেরিয়ে গেল এখান থেকে আমি পেয়ে।
আর এই ক্যালকুলেশনটা কিন্তু একটু তাড়াহুড়া করার ক্যালকুলেশন, এটা খুব একটু কনসেপ্টটা একটু প্র্যাকটিস করবে। মানে আমার এখানে দেখে নিলে আর যদি প্র্যাকটিস না করো তাহলে হবে না, যেহেতু দুটো সবগুলোতে 2 কমন আছে, আমি আলাদা আলাদা করে কেন গুণ করব? 2 কমন নিয়ে নাও, 94 76 খুব সহজে হয়ে গেল। আর যোগ করতে গেলে 4 6 10 মানে 8 করে নিলাম, 8 8 16 17, 17 আর 270 270 হয়ে গেল, 270 2 দিয়ে 54। তো সব সময় যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে যখনই দেখবে যে জিরো কিভাবে আসে, জিরো যদি খুব তাড়াতাড়ি ধরতে পারি তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। চলো, এই কোশ্চেন হয়ে গেল, পরের কোশ্চেন। আজকে এই কোশ্চেনটা শেষ, ঠিক আছে? আজকে আর করাবো না, আজকে এই 10 নম্বর কোশ্চেনটা করেই আজকের ক্লাসটা শেষ করবো। করো, ভিডিও আমি দিয়ে দেবো। স্যার 48 আসছে। 48 আসছে। দেখো কি বলেছে, 8 জনের একটি কমিটিতে 35 বছর আর 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হলো, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে গেল। তো ওই 2 জন মহিলার গড় বয়স কত হচ্ছে? ঠিক আছে, তো দেখো ব্যাপারটা খুব সহজে হয়ে যাচ্ছে। এবার যে 35 আর 45 যেটা আছে, এদের গড় কত হচ্ছে? 40 আসছে তো। তো কারণ 35 প্লাস 35 বাই 2 গড় আসছে 40, তাহলে দুজনের বদলে দুজন পুরুষ দুজন মহিলা এসে, তাহলে 8 জনের গড়, 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে গেছে, 2 বছর গড়ে বেড়েছে, তাই তো? 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে গেছে। তো ওই দুজন বয়স মহিলার গড় বয়স কত? তাহলে এর সঙ্গে মানে একটু কনসেপ্ট এমনি গুণ ভাগ করে তো করতেই পারবে। 8 জন আছে তো, 8 জনের অ্যাভারেজ, 8 জনের একটি কমিটিতে 35 বছর 45 বছর 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে। আমি জানি না অ্যাভারেজ কত, কিন্তু ধরে নিলাম এই দুজন, একজনের বয়স 45, একজনের বয়স 35, আহ, তার জায়গায় দুজন মহিলা এসে এবং তাদের গড় বয়স, ওই 8 জনের গড় বয়স কত বেড়ে গেছে? না 2 বছর করে বেড়ে গেছে, 2 ইয়ার্স করে বেড়ে গেছে। আর কতজন আছে? 8 জন, 2 ইন্টু 8 মানে 16 জন বেড়ে গেছে, তাই তো? মানে 16 বছর বেড়ে গেছে। বেড়ে গেছে মানে কি, এদের দুজনের বয়সের সমষ্টি নিশ্চয়ই 16 বছর বেড়েছে বলেই তো এই 16 বছরটা এসছে, কি এদের দুজন থেকেই তো এসেছে, না হলে তো কোনো চেঞ্জ হতো না, তাই তো? যদি দুজনের মহিলার বয়সে যদি 45 আর 35-এ আসতো তাহলে তো কোনো চেঞ্জই হতো না। তো যেহেতু এদের বয়সও বেড়েছে, ওই জন্য তাদের অ্যাভারেজ, সবার অ্যাভারেজ বেড়ে গেছে 16 বছর। তো 16 বছর বেড়ে গেছে, তাহলে বেসিক্যালি এদের আর ছিল মানে 16 বছর বাড়লো, মানে দুজনের মধ্যে কত কত করে বাড়লো? 16/2 মানে 8 বছর করে বাড়লো অ্যাভারেজে। তাহলে 40 বছর তাদের অ্যাভারেজ ছিল, প্লাস 8, 48 হয়ে গেল অ্যাভারেজ। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে, কোশ্চেন করতেই পারতো যে এবার বলতে হবে যে কার এজ কত। এবার কার এজ কত সেটা তুমি বলতে পারবে না, কারণ 45 আর 35-এর এর বদলে যে এসেছে, তুমি এতটুকু শিওর না যে এই 45-এর বদলে যে এসেছে সে কত বছর নিয়ে এসেছে। ওদের দুটোর যোগফল 16 আসছে, এটা মানতে পারছো, মানে অ্যাভারেজে 8 বাড়ছে সেটাও তুমি বুঝতে পারলে, বাট কার কত বেড়েছে সেটা বলা মুশকিল। অ্যাভারেজে বলা যাচ্ছে, তাহলে 48 হয়ে যাবে অ্যান্সার। আজকে এখানেই থাক, ঠিক আছে? আমি এখানে স্যার যতগুলো একটু 5 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দেবেন? 5 নম্বর কি আছে? হ্যাঁ, 5 নম্বরে কোথায় বুঝতে পারোনি বলো? ওই ইনটু করে 168 ওই জায়গাটা বুঝতে এখানে পারছি না যদি। 8টা সংখ্যার গড় 21, ঠিক আছে? তার মানে ধরে রাখো, আমি যদি গড় 21 ধরি তাহলে 8টা সংখ্যায় 21 21 21 21 এভাবে চলবে। 8টা সংখ্যা 21 আছে, এটা ধরে রাখতে পারি। মোট বের করতে গেলে 21 ইন্টু 8 করতে হয়। যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করতে হয়, তো আমি এখানে কি দেখালাম, একটা জায়গায় দেখালাম, দেখো যে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে যদি গুণ করি ইন্টু 2
ইন্টু টু ইন্টু টু ইন্টু টু। তো প্রত্যেকটা সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে অ্যাভারেজের সঙ্গে 2 দিয়ে গুণ করলেও অ্যান্সার একই আসে। এটাও অ্যাভারেজ, এটাও অ্যাভারেজ, একই আসছে। তাহলে সেক্ষেত্রে যখনই 8টা সংখ্যার গড় 21 আর প্রত্যেকটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয়, তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত? তো প্রত্যেক সংখ্যা 8 দিয়ে গুণ করলে অ্যাভারেজ যেটা আছে, অ্যাভারেজ ইন্টু 8, তাহলে অ্যাভারেজ কত? 21 ইন্টু 8, 168, এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর স্যার যদি যোগ করা থাকতো তাহলে কি ওটা একই ব্যাপার। সবার সঙ্গে আমি এখানে লিখেছি দেখো, সবার সঙ্গে যোগ করলেও অ্যাভারেজের সঙ্গে যোগ হচ্ছে, একই বেরোচ্ছে। সবার সঙ্গে বিয়োগ করলেও অ্যাভারেজের সঙ্গে বিয়োগ হচ্ছে, একই বেরোচ্ছে অ্যান্সার। সবার সঙ্গে গুণ করলেও অ্যাভারেজের সঙ্গে গুণ হচ্ছে, সেম বেরোচ্ছে। সবার সঙ্গে ভাগ করলেও অ্যাভারেজের সঙ্গে ভাগ হচ্ছে। ঠিক আছে, অ্যান্সার একই বেরোচ্ছে। মানে যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবেই করা হোক না কেন, অ্যাভারেজের সঙ্গেও সেই জিনিসটাই করবে, অ্যান্সার তোমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে তাহলে? হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে তাহলে আমি এখানেই রাখি। তোমরা লেফট হয়ে যাও, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি পিডিএফ।